কথা বলে। তো ওই জায়গা থেকে নিজেকে ঠিক আগের অবস্থানে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আসলে আপনি যে অনেকেই অনেক ধরনের মন্তব্য বা কমেন্ট করে, আপনি যেটা বলছিলেন, আমরা দেখি অনেকেই আপনারা এক সময় মানে ভালো বলতো বা অনেক আপনার ফ্যান ফলোয়ার অনেক আছে, এখনও অনেক নেগেটিভ কমেন্টও আসে এবং ভালো কমেন্টও আসে। আসলে যারা এই যে আপনাদের নিয়ে নেগেটিভ কমেন্ট করে, এদের আসলে আপনি কীভাবে নেন এই কমেন্টগুলো? কমেন্ট তো আসলে যিনি কমেন্ট করছেন উনি ব্যক্তিগতভাবে আমাকে চিনেন না, বা উনি এমনও হতে পারে উনি আমার অন্য কোনো ভিডিও দেখেননি। ভিডিও নিয়ে কেউ আমাকে খারাপ কমেন্ট কখনো করে না। আমাকে খারাপ কমেন্ট করে হচ্ছে যেটাকে আমি বলবো রেসিজম, মানে হচ্ছে কি বর্ণবৈষম্য। আমার বয়স নিয়ে, আমার চেহারা নিয়ে, আমার স্কিন কালার নিয়ে, বা আমি চিকন না মোটা, এসব নিয়ে লোকজন বাজে কমেন্ট করেন। তো তাদেরকে আমি বলতে চাই যে আপনারা হয়তো আপনাদের মনের আনন্দে একটা কমেন্ট করে চলে যাচ্ছেন, বাট একটা মানুষ তো নিজেকে নিজে বানায় না। তো আল্লাহ তাআলা যদি আমাকে নিজে বানানোর ক্ষমতা দিত, আমি হয়তো সবসময় ওই ইয়াং থাকতাম, সবসময় চেহারা সুন্দর থাকতো, সবসময় ফর্সা থাকতাম, এবং আমার বয়সে আপনারাও আসবেন। তো মানুষকে এইভাবে আপনি যে হেয় করছেন কিছু খারাপ মন্তব্য করে, সেই মন্তব্যগুলো আপনার ক্ষেত্রেও একটা সময় প্রযোজ্য হবে, যখন আপনি সবসময় এত লাস্যময়ী, এত চার্মিং, হ্যান্ডসাম, গুড লুকিং, বা আপনি এরকম যেটা বললাম যে গ্ল্যামারাস থাকবেন না। এটাই আপু, আসলে আপনার, আমি জানি যতটুকু আপনার প্রিয় মানুষই আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে থাকে বেশিরভাগ সময়, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে শিখিয়ে থাকে যে লায়লার বিষয়গুলো, পার্সোনাল বিষয়গুলো, বয়স বিষয়গুলো, এভরিথিং সব কিছু। এটা আপনি কিভাবে দেখেন, বা ওনার থেকেই তো মানুষ শিখতেছে, তাইলে সাধারণ মানুষের কি? একটা কথা বলি, যে মানুষ বলে না যে বস্তি, হ্যাঁ বস্তি, কিন্তু মানুষ ওইভাবে বলে না যে তার বাড়িটা কেমন বা সে কীরকম কাপড় চোপড় পরেছে। প্রথমেই যখন বস্তি বলতে যে কথাটা বোঝায়, তখন বুঝেছি তাদের মুখের ভাষাটা কতটা খারাপ। মুখের ভাষাটা কত খারাপ, তখনই আমি প্রথমে বলি বস্তি। আসলে বস্তিতেও অনেক ভালো মানুষ থাকে, বা কারো ওইরকম খারাপ জায়গায়, খারাপ অবস্থানে থাকাকে নিয়ে কেউ হাইলাইট করে না। হাইলাইট করে যখন ওই যে মানুষের মুখের যে কথাগুলো, তখন বলে যে বস্তি। তো আমি বলবো যে শিক্ষাটা অনেক বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর মানুষের লাইফে। কোন জায়গা থেকে সে উঠে আসছে, তার মুখের কথা দিয়ে আপনি বুঝবেন যে সে এখনও কীরকম অবস্থায় আছে, সে কোন জায়গা থেকে উঠে এসেছে, এবং কী ধরনের সংস্কৃতি সে লালন পালন করছে তার ভিতরে। সেটা তার মুখের যে শব্দচয়ন বলেন, বা ভাষা বলেন, বা কথা বলেন, এগুলোর উপরে অনেকটাই ডিপেন্ড করে। তাহলে সে কি, আপনি বলছেন যে কথার থেকেই বস্তি, নাকি সে ছিল বস্তিতে? সে না, আমি এটা একটা এক্সাম্পল দিলাম যে মানুষ যখন খারাপ ভাষা ব্যবহার করে, যখন এমন সব অসামাজিক কথাবার্তা মুখ দিয়ে উচ্চারণ করতে পারে, যেটা আপনি হয়তো কখনো বাসায় বা আপনার স্ত্রীর সামনে, আপনার মায়ের সামনে, আপনার সন্তানের সামনে বলতে পারবেন না। তো কোনো মানুষ যদি ওই ধরনের শব্দোচ্চারণ করে, ওই ধরনের শব্দের কথা বলে, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রকাশ করে বা ব্রডকাস্ট করে, তাহলে আপনারা ধরে নেবেন যে তার মানসিকতাটা কী ধরনের, বা তার ব্যাকগ্রাউন্ডটা কী ধরনের, বা সে এখনও কী ধরনের অবস্থানে আছে। আপু, আসলে একটু যেহেতু এই প্রসঙ্গের কথা আসলে একটু জানতে চাই। অনেকেই কমেন্ট করে আসলে যে লায়লা আপু বারবার ভুল করে। তিনি আবার এই যে রিসেন্টলি যখন আপনারা আবার একত্র হলেন রমজান মাসে, তাদের পাশে মানে আবার মামুনের পাশে গেলে, আসলে সবাই জানতে চায় যে লায়লা আপু কী সম্পর্কের মানে জের ধরে তার সাথে আবার পুনরায় যুক্ত হলো। যে সবাই, আমাকে যদি কেউ অ্যাপ্রোচ করতো যে ঠিক আছে চলো আমরা ভেদাভেদ ঝগড়াঝাটি ভুলে আমরা নর্মাল একটা রিলেশনে যাই, তখন যদি আমি না বলতাম, তখন কিন্তু যারা এখন কথা বলছে, তারা তখনই বলতো যে এই যে মহিলারা তো অহংকার, মিলেমিশে থাকতে চায় না, এটা সেটা। তো আপনি আসলে কখনোই কাউকে হ্যাপি করতে পারবেন না। আপনার জীবনে আশেপাশে এবং চতুর্দিকে ধরেন 100 জন লোক থাকে, তো 100 জন লোকের 100 রকম ওপিনিয়ন থাকে। তো এখানে আপনি যে কাজটাই করেন না কেন, এমন কিছু ব্যক্তি
ব্যক্তি আপনি পেয়ে যাবেন সেই কাজটাতেই তারা বলবে যে না এটা ঠিক হয় না, এটা খারাপ হয় না। যখন আমাকে মারা হচ্ছিল রাস্তায়, তখন যে আমি 999-এ কল দিলাম, তখন অনেক লোক বলছে কেন 999-এ কল দিল, এটা সেটা কি এমন হয়েছে। আবার অনেক লোক বলছে যে কেন একটা লাইভে আসলো, এটা সেটা। হ্যাঁ, পরবর্তীতে যখন আবার আমাকে মারা হলো, তখন যখন আমি 999-এও কল দিই নাই বা লাইভেও আসি নাই, তখন লোকজন বলছে কি তুমি একটা সোশ্যাল মিডিয়া পার্সন হয়ে তুমি লাইভে আসতে পারলা না, সে লাইভে আসলো, এই ধরনের কথা। তো আমার আসলে সবার কথা বা সবার মন জোগায় থাকা সম্ভব না, কারণ সবাইকে আমি হ্যাপি করতে পারবো না। আমার জন্য যেটা আমি নিজের বুদ্ধি বিবেচনায় যেটা সঠিক সেটাই আমাকে আসলে করতে হবে। আসলে আমরা দেখেছি আপনি যেদিন মানে মামুনের সাথে দেখা করলেন বা ওর সাথে আবার পুনরায় সাক্ষাৎ হলো, মিট হলো, মামুন কিন্তু বলেছে যে আসলে আমরা আর আগের সম্পর্ক নেই, আমরা বন্ধুত্বের সম্পর্ক, একসাথে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিষয় উদ্বোধন করব, এই টাইপের একটা কথা বলছিলেন। আসলে আপনি সত্য কথা বলবেন যে কি হিসেবে হচ্ছে যে এরকম একটা লোকের কথা আমি আর পিছনে ফিরে যেতে চাই না, এরকম একটা লোকের কথা আমি আর মনে করতে চাই না, এবং যে মানুষটার জন্য আমার জীবনে এত বদনামি হয়েছে, এত খারাপ হয়েছে, এবং এমন একটা পজিশনে আমি খারাপ পজিশনে পড়ে গেছি যে এখন যে কোনো লোকই আমাকে গালি দেয়। মানে রাস্তাঘাটে যে কোনো মানুষ যার কোনো যোগ্যতা নাই, যার আমার সাথে কম্পেয়ার করার মতো কোনো কোয়ালিফিকেশন নাই বা কোয়ালিটি নাই, তারা ইভেন আমাকে গালিগালাজ করে বা একটা খারাপ কথা বলে দেয়, কারণ ওই মানুষটার জন্য। ওই 5 বছর আগে তো আমি এই ধরনের কথা মানুষের কাছ থেকে শুনতে পারতাম না। তো ওই মানুষটার ব্যাপারে আমি আসলে কোনো কথাই চিন্তা করতে চাই না, কোনো কথাও বলতে চাই না, কারণ আমি তার জন্য 5 বছরে যত সম্মান হারিয়েছি সেটা আমার রিকভার করতে আরও অনেক দিন লাগবে। আমি আমার 5 বছর আগের জীবনে ফেরত যেতে চাই, যেখানে আমার রেসপেক্ট ছিল, যেখানে আমার সম্মান ছিল, যেখানে আমি আমার ব্যাকগ্রাউন্ডে ছিলাম। একটা মানুষ যখন আপনার লাইফ পার্টনার হয়, জীবনসঙ্গী হয়, আপনার জীবনসঙ্গী যদি একজন চোরও হয়, তখন কিন্তু আপনি আপনার জীবনসঙ্গীকে সাপোর্ট করবেন যে সে কীভাবে ভালো করে চুরি করে আসতে পারে, বা সে যদি একজন ঘুষখোর মানুষও হয়, দেখা যাবে তার স্ত্রীও ওই ঘুষের টাকাটা নিয়ে আলমিরাতে যত্ন করে রেখে দিচ্ছে, কারণ সবাই চায় যে তার লাইফ পার্টনার ভালো থাকুক। হয়তো কোনোভাবে দেখাচ্ছে যে সৎ উপায়টা কী, সে যদি মানতে না চায় তাহলেও তার স্ত্রী তাকে সাপোর্ট করে আসছে। তো যেই লোকটার সাথে আমি এতদিন সম্পর্কিত ছিলাম, সে যত খারাপই হোক না কেন, যত খারাপ পজিশন থেকে উঠে আসুক না কেন, আমার একটা দায়িত্ব ছিল যে না ঠিক আছে, সে যত কিছুই করুক তাকে আমার সাপোর্ট দিতে হবে, কারণ তাকে ভালো রাস্তায় আনতে হলে তাকে তার পাশে আমাকে থাকতে হবে। আমি ইনশাল্লাহ আল্লাহ কোনোদিন ঠিকঠাক করে দেবে। আর দেখা গেল যে 5টা বছর পরে কিন্তু সে তার আসল রূপেই ফিরে গেল, মানে ওই আগের রূপটাতেই কিন্তু সে ফিরে গেল। মানে 5 বছরে আমার যে শিক্ষা ছিল, 5 বছরে আমার যে এফোর্টটা ছিল তার প্রতি, যে তুমি একটা ভদ্র সমাজে মুখ দেখাতে পারো বা ভদ্র সমাজের লোকজন তোমাকে গালি না দিয়ে একটা ভালো অবস্থান, তাকে ভালো করতে যে আমি তার অবস্থানে চলে গেছি। মানে আপনি নিচু কাউকে উপরে টেনে উঠাতে যেতে দেখা গেছে যে আপনি আবার ওই নিচে চলে গেছেন, আপনি নিচে পড়ে গেছেন। আমি এরকম নিচে পড়ে গেছিলাম। তো আমি এই কথাটা আর মনেই করতে চাই না, তাকে নিয়ে আমি আর কিছুই মনে করতে চাই না। আসলে তাকে নিয়ে মনে করবেন না, আপনি এর আগেও অনেকবার বলেছেন যে ওর সাথে আমি আর বিশেষ করে কখনো যোগাযোগ করার চেষ্টা করব না, কেননা আমরা দেখেছি আপনাকে, আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি মামুন আপনার উপরে প্রচুর টর্চারিং করেছে। তারপরেও আপনার আসলে সুন্দর একটা মন আছে, সহজেই সবাইকে বিশ্বাস করে বসেন। আসলে এই যে বিশ্বাসের জায়গা থেকে মামুনের সাথে আবার যুক্ত হয়েছিলেন, আবার মামুন আপনার সেই বিশ্বাস ভঙ্গ করেছে, নতুন করে কি মামুনের পাশে যাওয়ার আর কোনো সম্ভাবনা আছে? মানুষ ওই যে বললাম না যে আমার মাথায় একদম বজ্রপাত হয়েছে এরকম অবস্থা। মানুষ ওই যে বলেছিলাম যে বেলতলাতে একবার মাথায় বেল পড়লে ওখানে আর জীবনেও যায় না। তো আমার মাথায় যখন বজ্রপাত হয়েছে তখন আমি তো ওই স্থানে আর কোনোদিন ফেরত যাবো কেন? এখন আপনি আমার লাইফে কোথাও আশেপাশে এই নামটার কোনো ছায়াও দেখবেন না। এবং আপনারা যেহেতু বলেন সেই জন্য আমি প্রত্যুত্তরে হয়তো আমি বলি, বাট নিজ থেকে কখনোই আমি তার কোনো কথাও বলতে চাই না। তার কোনো আশেপাশে কোনো কিছু নাই, কোনো রকম যোগাযোগ, কোনো রকম সম্পর্ক, কোনো রকম চিন্তাভাবনা আমি মনেই করতে চাই না। আমি ভুলে গেছি এবং সেটাতেই আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। এবং আপনি অনেক সম্মানী একজন ব্যক্তি, আপনার যথেষ্ট সম্মান রয়েছে, এবং আমরা জানি যে আপনি একজন উচ্চবিত্ত ফ্যামিলির সন্তান।
আসলে মানুষদেরকে আপনি সবসময় ভালোবাসেন, অথচ এই যে মানুষগুলো আপনার সরলতার সুযোগে সদ্ব্যবহার করে, আসলে এইদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে যারা আপনাকে শুধু ইউজ করে? একটা কথা কি যে আমি খুব সিম্পলি বড় হয়েছি এবং আমি আমি যেটা বিশ্বাস করি যে কখনো কখনো কোনো মানুষ হয়তো আমার কেন ক্ষতি করবে, আমি যদি তার ক্ষতি না করি তাহলে তো তার তো ক্ষতি করার কথা না। এবং আমি সবাইকে সহজেই বিশ্বাস করি, কারণ কেন একটা লোক আমাকে মিথ্যা কথা বলবে। কিন্তু দেখা গেছে যে খুব আপন করে নিয়েছি, এমন সব মানুষজন আমাকে এমন সব প্রবলেমে ফেলেছে, এমন সব অবস্থার মধ্যে রেখেছে যে বলার মতো না। তো বারবার বিশ্বাস করার ব্যাপারটা হচ্ছে, একটা মানুষকে আমি প্রথমেই খারাপ চিন্তা করি না, প্রথমেই একটা মানুষকে দেখে আমি তার প্রতি কোনো খারাপ ইমপ্রেশন রাখি না। প্রথমে একটা মানুষ আমার কাছে খুব ভালোই থাকে, আমি যতটা সম্ভব ভালো ব্যবহার করি। এবং আমার ধারণা যে একটা মানুষ যখন কারোর সাথে ভালো ব্যবহার করে, ইন রিটার্ন তার সাথে খারাপ ব্যবহার করাটা খুব ইজিলি পারা যায় না। কিন্তু দেখা গেছে যে খুব কাছের করে নিয়েছিলাম এমন সব মানুষজন আমার বিশ্বাসভঙ্গের কারণ হয়েছে, আমার সাথে এত 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 খারাপ ব্যবহার করেছে যে বলার মতো না। তো তাদের উদ্দেশ্যে আমি কিছুই বলবো না, কারণ সবাই আসলে একরকম না। সব মানুষকে আমি যদি ওই ব্যক্তিটার কাতারে ফেলি তাহলে হবে না। বিশ্বাসঘাতকতা সবাই করে না এবং অকৃতজ্ঞ কিন্তু সবাই হয় না। মানুষের মনে কখনো কখনো এতটুকু কৃতজ্ঞতা থাকে। তো তাদের ওই ধরনের মানুষ যেন আমার জীবনে, কেন কারো জীবনেই না আসুক, কোনো মেয়ে সন্তানের জীবনে, কারো বোনের জীবনে না আসুক। মামুনের আব্বু একটু দেখি। আচ্ছা আপু, একটু জানতে চাই, অনেকেই আপনাকে ফিতা কাটার, আমরা যখন দেখেছি আপনি শোরুম উদ্বোধন করেছেন, অনেকেই বলেছে যে আসলে লায়লা ইদানিং ফিতা কাটছে। আসলে ফিতা কাটার যোগ্যতাটা কিন্তু মানে যোগ্যতা না হলে কিন্তু কাউকে ডাকে না, ইনভাইট করে না। যাদের আসলে যোগ্যতা আছে তারাই এই ফিতা কাটতে যায়। আসলে এই ফিতা কাটা নিয়ে আপনার একটু যদি মন্তব্য। আমার কথা হচ্ছে যে মানুষ আমাকে ভালোবাসা থেকে ডাকে। আপনি যদি আমাকে দেখেন যে আমি কিন্তু একটা সিনেমার অভিনেত্রী না, আমি কিন্তু একটা মডেল না, আমি নাটক করি না, বা আমি নাচ করি না, গান করি না, সিঙ্গারও না, হ্যাঁ, বাট আমাকে তারপরও তাদের যখন একটা পার্লার ওপেনিং হয় বা একটা শোরুম উদ্বোধন হয় বা তাদের ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন হয়, তখন তারা আমাকে ইনভাইট করে বা বলে যে তুমি ফিতাটা কাটবে। তো এটা আসলে তাদের ভালোবাসার জায়গা থেকেই আমাকে ডাকা হয়। তারা ভালোবাসে দেখেই ডাকে এবং মানে যারা ডাকছে তাদের মনের ভালো ফিলিংস না হলে তো এত এত গুরুত্বপূর্ণ জায়গাটা বা এত সম্মানের জায়গাটা কিন্তু আমাকে দিত না। যেহেতু তারা আমাকে ভালো জানে, সেই হিসেবেই কিন্তু আমাকে ইনভাইট করে। তো এই যে আসলে ইদানিং দেখা যাচ্ছে আপনি ফিতা কাটা থেকে একটু দূরে আছেন, সরে আছেন, আসলে কি আপনি নিজে থেকেই ফিতা কাটতে যাচ্ছেন না নাকি? আমি সব কিছু থেকে আসলে একটু দূরে আছি, কারণ আমার জীবনে এত বড় একটা দুর্ঘটনার মতো অবস্থা হয়েছে যে মানসিকভাবে আমি খুবই বিপর্যস্ত। একটা জিনিস কি, একটা অচেনা মানুষ যখন আপনাকে একটা গালি দেয় বা একটা কমেন্টে একটা খারাপ কথা বলে, তখন আপনি সেটা নর্মালি নেন। কিন্তু আপনার ঘরে বসে, আপনার বাসস্থানে বসে, আপনার সামনে বসে আপনাকে এভাবে পুরো দুনিয়ার সামনে এভাবে মানে অকথ্য ভাষায় গালাগালি, অশ্রাব্য ভাষায় গালাগালি, এবং সেই গালাগালি এমন শব্দ ব্যবহার করা হয়েছে যেটা শোনার মতো না। আপনি ওই লাইফটা আপনার মায়ের সামনে, আপনার বউয়ের সামনে, আপনার সন্তানের সামনে বসে দেখতে পারবেন না, কিন্তু সেই রকম লাইফটা মিলিয়ন 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 ভিউজ হয়েছে, মিলিয়ন 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 শেয়ার হয়েছে। এরকম খারাপ যখন অবস্থায় আপনি পড়েন আপনার একটা খুব কাছের মানুষকে দ্বারা, তখন আপনি কীরকম অবস্থায় থাকবেন, কি মানসিকতাটা আপনার কীভাবে থাকবে, আপনি কি চিন্তা করলেন? আপনার মনে হবে যে, মানে আমার মনে হয়েছে যে আমি কি কারণে বেঁচে আছি, যে এইভাবে অপমানিত হওয়ার জন্য আমি বেঁচে আছি, এইভাবে আমার মানে কি করিনি আমি সেই ব্যক্তিটার জন্য।
তার জন্য সে তার খারাপ কাজগুলো ঢাকার জন্য সে আমাকে এইভাবে হাইলাইট করবে, এবং যে ঘটনা 2 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে ঘটে গেছে সেই সমস্ত ঘটনা দিয়ে সে আমাকে নেগেটিভলি প্রেজেন্ট করবে এইভাবে। তো এটা ভাবতে ভাবতেই দেখা গেছে যে মানসিকভাবে খুবই বিপর্যস্ত, এবং আমিও খুব সোশ্যালাইজ হচ্ছিলাম না, সবার সাথেই দেখা করতে চাচ্ছিলাম না, আমি একটু দূরেই থাকছিলাম, কারণ আমার নিজস্ব একটা ব্যক্তিগত লাইফও আছে, তো আমি আমার ব্যক্তিগত লাইফ নিয়েছিলাম। আপু আসলে ও যেরকমটা ওরই বলেছে যে আপনি তার কিছু গোপন কিছু ফাঁস করার কারণে, বা কেনই ও সে লাইভে ওই সময়টা গেল, এটা একটু বলবেন। প্রথম কথা হচ্ছে যে এই সিচুয়েশনটা আমি তাও আগে আপনাদেরকে ডিসক্রাইব করেছি যে যেই কাজটা আপনি গোপনে করবেন সেই কাজটা কিন্তু আপনার মোবাইলে থাকবে না। হ্যাঁ, কিছু ছবি আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, কিছু ভিডিও আমরা দেখেছি, এমন কিছু যদি আপনি করেনও সেটা কি আপনি আপনার মোবাইলে রাখবেন? আপনি তো রাখবেন না, তাই না? তো এবং পরবর্তীতে শুনেছি এগুলো নাকি তার বানানো কন্টেন্ট ছিল, সে কন্টেন্ট ক্রিয়েশন করেছেন, এগুলো তার স্ক্রিপ্টেড কন্টেন্ট ছিল, এবং তার খুব ভালো বন্ধুর সাথে নর্মাল ছবি ছিল যেগুলো তাকে তার লাইফে খুবই নর্মাল। তো যদি আমরা ধরে নিই সেগুলো কন্টেন্ট এবং সেগুলো স্ক্রিপ্টেড সিচুয়েশন বা অবস্থা, তাহলে তো সেটা কোনো গোপন ছবি হবে না, এবং গোপন ছবি আপনি আপনার মোবাইলে ভাবে কখনোই রাখবেন না। আর যেটা হয়েছে যে এগুলো কি ধরনের স্ক্রিপ্টেড কন্টেন্ট আমার জানা নাই। হ্যাঁ, এই সমস্ত জিনিস আমি আগেই দেখেছি, যেদিন সে লাইভে গিয়েছে তার আগেই দেখেছি, এবং সেই আগে দেখার পরে আমার খুব তার এবং আমার খুব কাছের মানুষ যারা ছিলেন তাদের সাথে আমি ব্যাপারটা শেয়ারও করেছি প্রায় 15 থেকে 20 দিন আগে, এটা আমি বলেছি আপনাদেরকে। তো মানে এই ঘটনাটা সমাজে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আগের থেকেই ছিল, এবং আগের থেকে থাকার পরও আমার কাছে এসেছিল, এবং আমি তার যে ব্যবসায়িক পার্টনার ছিলেন বা আমার কাছে যারা আছে তাদের সবার সাথে জিনিসগুলো আমি আগেই শেয়ার করে দেখেছি। তো যাই হোক, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক যেহেতু ছিল না, সে যেটা বলছে যে আমরা জাস্ট কথাবার্তা বলছি মামলাটা তুলে নেওয়ার প্রসঙ্গে, তো সে তার কথা হচ্ছে যে তুমি আমাকে এই অ্যাসেট দিবা, ওই অ্যাসেট দিবা, এটা নিয়ে সে একরকম চাপ প্রয়োগ করছিল, যেটা আমি বলছি যে তোমার সাথে তো আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তাহলে তোমাকে আমি কেন বাড়ি জমি এগুলো কেন আবার দেবো, এগুলো নিয়ে। তখন তার কথা হচ্ছে তাহলে তুমি এখনই মামলা তুলো, আজকেই তুলো। তো এই হিসেবে সে উত্তেজিত হয়ে এসে প্রায় আমাকে ফিজিক্যাল অ্যাসল্ট করে, এবং একটা পর্যায়ে যখন দেখে যে আমি আসলে কিছুই করতেছি না, যে মানে সে এক্সাইটেড হয়ে আমাকে এক্সাইটেড করে দিতে চেয়েছিল, সে রেগে যে এমন সব কথা বলছিল যাতে আমিও রেগে যে এমন সব কথা বলি, এবং সেগুলো সে ভিডিও ধারণ করে লাইভ সম্প্রচার করে। তো এই জন্য সে একের পর এক বানোয়াট কথা বলে যাচ্ছে, একের পর এক বানোয়াট, হঠাৎ করে বলতেছে কেন তুই আমার ডাটা। অথচ আপনারা যদি যখন লাইভটা দেখেছেন আপনারা দেখবেন যে আমি ঘুম থেকে মাত্র উঠেছি, ঘুম থেকে উঠে আমি মাত্র ওয়াশরুমে যাচ্ছিলাম, এই ধরনের অবস্থায়, বা আমি বিছানায় শুয়েছিলাম। হ্যাঁ, তার কথা হচ্ছে কেন তুমি আমার ডাটা চুরি করেছো। আমার 1 নম্বর কথা হচ্ছে যে তোমার এরকম ডাটা থাকবেই বা কেন, এবং সেটা যদি স্ক্রিপ্টেড তোমার কন্টেন্টই হয় তাহলে তো তুমি তো এটা কন্টেন্ট প্রকাশ করার জন্যই বানিয়েছো। বাট এগুলো আসলে কোনো কথা না। এখানে মেইন ব্যাপারটা ছিল, প্রথম কথা হচ্ছে তাকে জমি বাড়ি এগুলো কিনে দিতে হবে, দ্বিতীয় কথা যে তাহলে এক্ষুনি মামলাগুলো তুলে নাও। সে বলছে 5টা মামলা, সেখানে কোনো 5টা মামলা এখন আজকে পর্যন্ত 5টা মামলার সংখ্যা হয়নি। হ্যাঁ, তখন 2টা মামলাই ছিল, এবং তার মানে এগুলো সে ইমোশনালি, মানুষকে আসে না যে ইমোশনাল ব্ল্যাকমেল করে ফেলা, ইমোশনালি সে ব্ল্যাকমেল করে সে 5টা মামলার কথা বলে ফেলছে। আসলে সেখানে কোনো দিন 5টা মামলা ছিল না, এবং ওই ঘটনার আজকে 1 মাস পরেও 5টা মামলা হয়নি। কি বলে আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ঢাকা আসছেন? গুড। এখন কি শরৎপুরে? আচ্ছা আচ্ছা, আগে বলেন। বাবুরা ভালো আছে আঙ্কেল? ওরা আলহামদুলিল্লাহ ভালো আছে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আচ্ছা আচ্ছা, হ্যাঁ, কি অসুখ? নিউমোনিয়া? হুম 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 হুম, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, এই প্রথম ঠিক আছে, আমার আসি। আচ্ছা আচ্ছা আঙ্কেল, জি জি, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনি আসবেন ঢাকায়? হুম, আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, আচ্ছা। দুপুরে খাইছেন, আপনি খেয়েছেন? হ্যাঁ, না এখনো ডিনার করিনি। আপনি খাওয়া দাওয়া করেছেন? ও আচ্ছা 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 আঙ্কেল, আচ্ছা আচ্ছা, এটা একটু কিছু নিয়ে যান, বলবো নাকি? হুম। আর নিমোনিয়া মামলা নাকি? না না, উনি ওই যে আমার বাচ্চাদের, উনি সবসময় বাচ্চাদের খোঁজ খবর নেয়। বাচ্চাদের ও হ্যাঁ, উনি বাচ্চাদের জন্য বলতেছে, এখন এই যে করোনা টরোনা দিকে। মামুন নেই না, মামুনের বাবা নেই? আমার বাবা হচ্ছে না, প্রথম থেকে উনি, এটা পার্সোনালি বলি, এটা নিয়েন না, কাটেন। না না আমাদের যখন আমরা একসাথে ছিলাম না, তো উনিও বলে যে দেখো মা, আমি তোমার বাবাকে স্বপ্ন দেখছি, কতদিন ফোন করে বলি তোমার বাবাকে আমি স্বপ্ন দেখছি। আমি আপনি তো আমার বাবাকে দেখেন কখনো? ওই তাও স্বপ্ন দেখছি, সে আমাকে বকা দিচ্ছে, মনে হয় এমন কোনো ভুল হয়ে গেছে এই জন্য বকা দিচ্ছে। উনি একদমই সহজ সরল, সহজ সহজ। বুঝাই যায়। আচ্ছা আচ্ছা, আপু, একটু জানবো যে আসলে আমরা মানুষ আসলে ভুল ভুল আমরা মানুষ ভুল মানুষ মাত্রই ভুল করে থাকি। তো অথচ আমরা দেখেছি লাইভের দিনে আপনার মা বাবাকে নিয়ে এবং আপনারে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে প্রিন্স মামুন, কিন্তু আমরা দেখেছি ধৈর্য সহকারে, মানে আসলে আমি বা যেই হোক, কাউকে যদি কেউ গালি দেয় বা ফ্যামিলি নিয়ে মা বাপ তুলে গালি দেয়, তাহলে তার মাথা ঠিক থাকে না। কিন্তু আপনি এত সুন্দর একটা ধৈর্যের পরিচয় দিয়েছেন, আপনাকে এত গালিগালাজ করছে, অথচ আপনি মানে ওর সাথে কখনোই রাগান্বিতভাবে কথা বলেননি। এই যে আপনার ভিতরে যে এইটাই যে মানে এত সুন্দর একটা মনোভাব আপনার ভিতরে আছে, আপনি কি কখনো উপলব্ধি করতে পেরেছেন কিনা, বা এটা কিভাবে সম্ভব? এইটা প্রথম কথা হচ্ছে যে এক্সাম্পল আছে, একটা কবিতা আছে কিন্তু, হ্যাঁ, যে কুকুর তোমার পায়ে কামড় দিলে তুমি কিন্তু উল্টা যে কুকুরের পায়ে কামড় দিতে পারবা না। তো আপনার সাথে যখন কেউ একটা খারাপ আচরণ করবে, আপনি যদি উল্টা খারাপ ওই স্তরে যে খারাপ আচরণটা করে ফেলে, তাহলে তার আর তোমার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স থাকলো না। হ্যাঁ, তো আমি যখন দেখেছি যে সে এই পর্যায়ে চলে গেছে, যে একটা লাইভে যে সে আমার পরিবার, মা বাবা, সন্তান সবাইকে নিয়ে সে একদম অশ্রাব্য ভাষায় গালাগালি করছে, তখন যদি আমিও গালাগালি করতাম, তাহলে আমি আর তার মধ্যে কিন্তু কোনো পার্থক্য থাকলো না। তাহলে একটা শিক্ষিত মানুষ একটা অশিক্ষিত মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। তো আমি তখন ওইটাই চিন্তা করছিলাম যে সে তার নিজের পরিচয় দিচ্ছিল, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটা মানুষ রেগে গেলে কি হয়, মানুষ রেগে গেলে কিন্তু নিজের ভিতরে যেটা আছে, হ্যাঁ, রেগে গেলে হেরে যায়, সেটা তো একটা ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে, রেগে গেলে না মানুষ না মুখ দিয়ে সব সত্যি কথা বের হয়ে যায়, বাট আসল আচরণটা সারাক্ষণই আপনি হাসি খুশি স্যুট টুট টাই পরে থাকলেও আপনি যখন রেগে যাবেন না, তখন আপনি যে ভিতরের আপনিটা, সেই আপনিটা বের হয়ে আসবে। তো ও রেগে গেলে তার ভিতরে যে সে অরিজিনাল যে ব্যক্তিটা, সেই ব্যক্তিটাই বের হয়ে আসছিল। আমিও যদি ওরকম করতাম, তাহলে তার আর আমার মধ্যে তো কোনো পার্থক্য হলো না। আমি একটু যাবো, সেটা হচ্ছে যে আপনি তাকে আসলে অচেতন করে, যেটা বলবো যে কিছু একটি খাইয়ে তারপরে তাকে
তার ডাটা নিয়ে গেছেন, এরকমটা সে লাইভে বললো। আসলে এটা যদি ভেঙে দেন আর কি। তাকে অচেতন করে তার ডাটা আমি কিভাবে নিই? তার ডাটা তার মোবাইলে তো থাকতে হবে। তার মোবাইলে কি সে কখনো দেখিয়েছে যে এই ডাটাগুলো তার কাছে আছে? এরকম কোনো ঘটনাই হয়নি। এখানে জাস্ট ঘটনাটাই ছিল, আপনারা যেটা শুনবেন যে সে বারবার বলছে যে মামলাটা তুই পাঁচটা মামলা দিয়ে রাখছিস, মামলা তুলছিস না, মামলা দিয়ে নাকে। এখানে মূল বক্তব্যটাই ছিল তার মামলা প্রসঙ্গে। আচ্ছা, একটা মানুষ মামলা কখন করে? একটা মানুষ কিন্তু, যে আপনারা একটা জিনিস জানবেন, যদি আপনারা কখনো একটু হিস্ট্রি চেক করেন, আমি কিন্তু এর আগে কখনোই কারো নামে, কারো এগেনস্টে আমার কোনোই মামলা নাই, একটাও মামলা নেই। কারণ আমার সাথে কেউ এত পরিমাণ খারাপ কেউ করেনি। এই পরিমাণ খারাপ, যে পরিমাণ খারাপে আমার পিঠ একদম ওয়ালে ঠেকে গেছে এবং আমার বের হওয়ার কোনো রাস্তা নাই। তখন আমি নিজেকে সেভ করার জন্য, নিজেকে প্রোটেক্ট করার জন্য আমি মামলাটা, আপনারা যদি দেখেন 2023 সালে যে মারামারির মামলাটা, হ্যাঁ, তার আগেও কিন্তু সে আমাকে 4, 5, 6 বার এরকম ভয়াবহভাবে মেরেছিল, কিন্তু তখনও আমি কোনো মামলা করিনি। 4 বছরে কোনো মামলা করিনি। তারপরে ওই মামলাটা করার পরও কিন্তু সে সেদিন আমার বাসায় এসে এরকম হরকত করে গেল। তার মানে হচ্ছে আমি কিন্তু তার হাত থেকে বাঁচার জন্য আমি মামলাগুলো করেছি, সো দ্যাট আমি সেফ থাকি বা আমার পরিবার বা আমার বাসস্থান সেফ থাকে। তো তার কথা হচ্ছে যে আমি তোকে যা ইচ্ছা তাই করব, তোর কাছ থেকে যা ইচ্ছা তাই আদায় করব, তোকে গালাগালি করব, তোকে যেরকম সেরকমভাবে ইউজ করব, কিন্তু তুই আমাকে কিছু করতে পারবি না। আপু আসলে যে মামলার কথা বলছিলেন, নতুন করে কি মামুনের নামে কোনো নতুন মামলা দিয়েছেন কি? নতুন না, জাস্ট ওই দিন যেটা করলো, ওই দিন লাইভের পরে সে আমাকে যেভাবে ফিজিক্যাল অ্যাসল্ট করলো, সেটা নিয়ে আমি থানায় অভিযোগ করে দিয়ে আসছি। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়াতে মামুন আগাম জামিন নিয়েছে। আসলে একটা মানুষ আপনার সাথে, ঠিক আছে, আপনার সাথে অন্যায় করছে, আপনার সাথে খারাপই করছে, কিন্তু সে মানে লাইভে প্রকাশ্যে বাংলাদেশের আইন নিয়ে সে কথা বলছিল যে বাংলাদেশের আইন কতটা জঘন্য, এই টাইপের প্রশ্ন, মানে এই টাইপের কথা লাইভে সে সরাসরি বলছে। অথচ বাংলাদেশের আদালত থেকে আমরা দেখলাম যে সে আগাম জামিন পেল। মানে বাংলাদেশের আইন নিয়ে সে কথা বলার পরেও তার মানে এখন পর্যন্ত কোনো অ্যাকশন আমরা দেখলাম না। এই বিষয়টা নিয়ে এই বিষয়টা হচ্ছে যে তাহলে সে নিজেই বুঝুক, সে যে কথাটা বলল যে এত জঘন্য, এত খারাপ, হ্যাঁ, তাহলে তার মতো একজন অপরাধী, যার অপরাধ প্রমাণিত হয়েছে, সেও কিভাবে আগাম জামিন পেল? তার মানে আইন সবার জন্যই সমান, এবং আইন একজন অপরাধীকেও অনেক সুযোগ দেয় যে তুমি ভালো হও, তুমি সংশোধিত হও, তুমি সাধারণ ভালো রাস্তায় হাঁটো। আইন আমার জন্যও যেরকম তার জন্যও সেরকম। এমন না যে আমি খুব স্পেশাল বা সে স্পেশাল না, না হলে তো সে জামিন পেত না। কেমন করে জামিন পেয়েছে? যেই অপরাধ প্রমাণ হয়েছে, যে অপরাধের চার্জশিট পর্যন্ত প্রমাণিত হয়েছে, সেই সব অপরাধে সে যখন জামিন পেয়েছে, তার মানে আইন তাকে সমানভাবেই দেখছে। এমন না যে আইন তার প্রতি বায়াস বা আইন আমার প্রতি বায়াস। সে যেরকম বলছে যে আইন তোমার কেনা, এটা তোমার কেনা, সেটা তোমার কেনা। কীভাবে আমার কেনা হবে? কেন আমার কেনা হবে? আইন একটা দেশে সব জনগণের প্রতি সমানভাবেই দেখে। সেটার এক্সাম্পল হচ্ছে এই যে সে আগাম জামিন পেল। আপু, আপনি অনেক একজন শিক্ষিত মানুষ এবং অনেক জ্ঞান আপনার মধ্যে আছে। অনেকেই কিন্তু আপনাকে অনুসরণ করে, অনেক ভক্ত আছে আপনাকে অনুসরণ করে। আপনার কথাগুলো তারা মানে মধুর সুরের মতো বলে, মানে এক গোছায়া কথা বলেন আপনি, অনেকেই কমেন্ট করে। সেই জায়গা থেকে আপনি একটু বলবেন যে আসলে মামুন যে বাংলাদেশের আইন নিয়ে এই ধরনের একটা মন্তব্য করেছে, এটা কি আসলে বাংলাদেশের মানে বিরোধিতা, দেশদ্রোহিতার মধ্যে পড়ে কিনা? এটা অবশ্যই আইনকে যখন অশ্রদ্ধার চোখে দেখা হয়, বা ইভেন আপনারা দেখবেন যে সে আদালতের বারান্দায় দাঁড়িয়ে সে আমাকে হুমকি দিয়েছিল, সেটাও ভিডিও প্রমাণ আছে। তো সে যখন এই কাজগুলো করে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে লোকটার ভিতরে আসলে কখনো কোনো অনুশোচনা নাই। সে একের পর এক অপরাধমূলক কাজ করে যাচ্ছে, কিন্তু তার ওই যে সুন্দর চেহারা, সুন্দর কথা, এবং সে যেটা করে সেটা হচ্ছে ইমোশনালি মানুষকে হিট করে। সে জানে যে কোন জায়গায় সে তার লাইফ দেখে দেশের 90% লোকই ভেবে রেখেছে যে তাকে আমি মনে হয় বাসার ভিতরে বন্দি করে রেখেছি বা মামলা দিয়ে আটকে রেখেছি। মামলা দিয়ে কীভাবে আটকে রাখে মানুষ? মামলা মানুষ কেন করে?
মামলা করে নিজে বেঁচে থাকার জন্য। মামলা যে অন্য মানুষকে আটকায় ঘরে রেখে দিব বা এরকমের জন্য তো কখনো কেউ মামলা করে না। তো যেটা বললাম যে তার সুন্দর চেহারা বা তার টাকা পয়সা বাড়ি গাড়ি যেটাই বলেন না কেন, এইসব কিছু দেখে বা তার ইমোশনাল কথাবার্তা দেখে লোকজন যখন মনে করে যে না তার প্রতি বুঝি খুব অত্যাচার করা হচ্ছে। আপনারা যদি ব্যক্তিগত তার লাইফটা দেখেন, সে ব্যক্তিগত লাইফে সে খুব বিন্দাস আছে, তার লাইফ কোনো জায়গায় থেমে নেই, তার সব কিছুই ঠিক মতো চলছে। শুধুমাত্র ইমোশনালি সে মানুষকে কী করলো, একটা মিডিয়া ট্রায়াল করে ফেললো একটা। আপু এবার একটু যাই, সেটা হচ্ছে যে আপনি জোর করে তার থেকে ভালোবাসা মামলা দিয়ে আদায় করে নিতে চাচ্ছেন, এটাকে আসলে সঠিক কি? প্রথম কথা হচ্ছে ভালোবাসা তো কখনো জোর করে হয় না, ভালোবাসা কখনো জোর করে হয় না, একসাথে থাকাও কিন্তু জোর করে হয় না, এবং বিয়েও কিন্তু জোর করে টিকে না। দুটা মানুষ একই ছাদের নিচে থাকলেও যে দুজনের মধ্যে খুব ভালো ফিলিংস হবে সেটাও কিন্তু জোর করে হয় না, এটা কখনোই সম্ভব না। এবং সে তো কোনো পাখি না যে তাকে আমি খাঁচায় আটকায় রাখবো। আর তাকে কেন তারই কেন ভালোবাসা আমার জোর করে পাইতে হবে? প্রথম কথা হচ্ছে যে আপনারা যখন 4 বছর দেখেছেন, হ্যাঁ, তখন আপনারা দেখেছেন যে আপু তার জন্য কত পাগল, তার জন্য কত ভালোবাসা, কত মায়া, বারবার ফিরে যায়। কেন না? কারণ তখন তো তার সাথে আমার সম্পর্ক ছিল। আমার যার সাথে সম্পর্ক আমি তার জন্য ভালোবাসা তো দেখাবই। তার সাথে যার সাথে আমার রিলেশন, তার সাথে তার প্রতি আমি সফট থাকবো, তার জন্য আমার মায়া থাকবে, তার জন্য আমার মমতা থাকবে, তার জন্য আমার ফিলিংস থাকবে, তার জন্য আমার রেসপেক্ট থাকবে। এটাই নর্মাল। এবং এটাকে আপনারা তখন ভাবছেন কি যে না জোর করে ভালোবাসে। জোর করে কেন ভালোবাসবো? তার সাথে যখন আমার সম্পর্ক আছে তখন সেও আমাকে ভালোবাসা দেখিয়েছে সবসময়। তার সাথে কিন্তু সে কিন্তু একজন মিডিয়া পার্সন ছিল, এবং সে আমার এবং তার রিলেশনটা কিন্তু কোনো দিন লুকায়নি। ডে 1 থেকে কিন্তু আপনারা জেনে আসছেন যে ওই লোকের সাথে আমার সম্পর্ক ছিল। মানে সে একজন মিডিয়া পার্সন হওয়া সত্ত্বেও সে প্রথম থেকে তার সাথে আমার যে সম্পর্কটা সেটা মিডিয়াতেই প্রকাশ করেছে। কোনোদিন কিন্তু আমি কিন্তু হাইড করেছিলাম না। যখন থেকে তার সাথে আমার সম্পর্ক, আমার একসাথে থাকা শুরু করি, তখন থেকে আমাকে আপনারা তার পাশে ভিডিওতে দেখেছেন। তো আমরা কিন্তু কোনো গোপন সম্পর্কে ছিলাম না। আমরা যে সম্পর্কটাতে ছিলাম সেই সম্পর্কতে তার যদি সম্মতি না থাকতো, সে যদি আমার এবং তার রিলেশনটা অ্যাকসেপ্ট নাই করতো, তাহলে তো কখনো মিডিয়ার সামনে আনতো না। অনেক মানুষ আছে, অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, নাটকের অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে যাদের মধ্যে প্রেম ভালোবাসা হয়েছে, কিন্তু তারা কখনো সামনে আসেনি। কিন্তু ওই ভদ্রলোক এবং আমার যখন থেকেই সম্পর্ক, সে নিজে ডিক্লেয়ার করেছে যে ও আমার ভালোবাসার মানুষ। তো তাহলে তো এখানে জোর করার কোনো প্রশ্নই নেই। দ্বিতীয়ত, যখন লাস্ট 1 বছরে সে যখন বহু নারীর সাথে সে এই ধরনের অসামাজিক কার্যকলাপে যখন লিপ্ত হলো, তখন তো তার প্রতি আমার আর কোনো ভালোবাসা নাই। হ্যাঁ, আপনারা কিন্তু আমাকে দেখবেন না। হ্যাঁ, আমাকে যেরকম সে খুব বলছে না, দুইটা ডিভোর্স হয়েছে, দুইটা সংসার তুই করতে পারিস না, হ্যাঁ, এই কথাগুলো বলেছি। আমি তো বিয়ে সম্পর্কিত ছিলাম। আমাকে কিন্তু আজ পর্যন্ত আপনারা দেখবেন না সে তার যেই ধরনের ছবি বা ভিডিও প্রকাশ হয়েছে, সেরকম কোনো ভিডিও বা ছবি আমার কারোর সাথে নাই। তারপর একটু বিষয় হলো যে চলো উপরে যাও, না আম্মু আছে উপরে, যাও। ও যাও মা, এই যে মানহাই এখানে, যাও। বাই বাই। আপনি বলছেন টাকা দিয়ে ভালোবাসা হয় না, জোর করে ভালোবাসা হয় না, টাকা দিয়ে ভালোবাসা আপনি পেতে চেয়েছেন, অনেকেই বলছে, বা আপনিও বলছেন যে অনেক সময় টাকা পয়সা দিয়েছি। আসলে কি টাকা দিয়ে কি ভালোবাসা প্রথম কথা আদায় হচ্ছে করেছেন? যে টাকা পয়সা দিয়ে কোনোদিনও ভালোবাসা আদায় করা যায় না। টাকা পয়সা দিয়ে হয়তো আপনি সামাজিক অবস্থানটা আপনি চেঞ্জ করতে পারেন। আপনার যে লাইফ পার্টনার হবে বা আপনার যে ভালোবাসার মানুষ হবে, আপনি কি চাবেন? আপনি সবসময় চাবেন সে ভালো থাকুক। তার মধ্যে যতগুলো ভালোবাসাটা মানে কি? ভালোবাসাটা মানে হচ্ছে দুইটা পার্সনের মধ্যে কিন্তু ব্যালেন্স ক্রিয়েট করা। হ্যাঁ, জীবনসঙ্গী কী করে? দুইটা ব্যক্তি তাদের নিজেদের মধ্যে ব্যালেন্স করে। কেউ যদি নিচু স্থান থেকে আসে বা কারো যদি কোনো শিক্ষার অভাব থাকে, কোনো কিছুর অভাব থাকে, সেটা আরেকজন সেটা ব্যালেন্স করে। তো আমি যখন দেখেছি যে আমার সাথে যার সম্পর্ক আছে
তার হয়তো এই জিনিসটা দরকার, বা তার ল্যাকিংস আছে, তার পড়ালেখার ল্যাকিংস আছে, তার টাকা পয়সা দরকার জীবনে স্ট্রং হওয়ার জন্য, তার অনেক কিছু গুণাবলী দরকার, কিভাবে চামচ দিয়ে খেতে হবে, কিভাবে কথা বলতে হবে, কোন পরিবেশে কী কাপড় চোপড় পরে যেতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমি ব্যালেন্স করার চেষ্টা করেছি। এবং আপনি আপনার জীবনসঙ্গীকে অবশ্যই টাকা পয়সা, ফিনান্সিয়ালি, সামাজিকভাবে সবভাবেই সাপোর্ট করবেন, এটাই নর্মাল এবং এটাই করেন। আপনি হয়তো আপনার ওয়াইফের জন্য আপনি শাড়ি কিনে দেন, গহনাগাটি কিনে দেন, ওয়াইফের বাবা মা অসুস্থ থাকলে সেখানে চিকিৎসার ভার ব্যয় করেন, সেটা খুব নর্মাল। এবং সেটা আমি করেছি যেহেতু তার ছিল না, তার যদি থাকতো তাহলে আমার করতে হতো না, তাহলে তারটা সে করতে পারতো, আমারটা আমি করে ফেলতে পারতাম। আবার একটু বিষয় হলো যে তার মানে মামুন বলছে যে আমি লক্ষ লক্ষ টাকা আর্নিং করেছি, আপনার সাথে পরিচয় হওয়ার আগেই সে করেছে, এরকমটাও বলেছে, বা তার অনেক বাইক টাইক অনেক কিছু করেছে। তাহলে সে কি ইনকাম করেনি? না, সে তার মতো উপায়ে ইনকাম করেছে। সে আমার কাছ থেকে যেগুলো নিয়েছে সেটাও তার একটা ইনকামের উপায়ই ছিল। এই মুহূর্তে এই আজকে 5 বছর পর আমি দাঁড়িয়ে বলবো যে সে আমার সাথে যেটা করেছে সেটাও তার একটা ইনকামের উপায়। এবং আমার সাথে সম্পর্ক হওয়ার 5 বছর আগেও সে যেগুলো ইনকাম করেছিল সেগুলো এই ধরনেরই একটা উপায় ইনকাম করা বলবো। কারণ আমি দেখিনি অ্যাটলিস্ট যে সোশ্যাল মিডিয়াতে ছাড়া তো সে আর কিছু করতো না, সোশ্যাল মিডিয়া ছাড়া তো সে বিজনেস বা চাকরি করতো না। আমি অ্যাটলিস্ট দেখি না যে তার এরকম কোনো ইনকাম সোর্স ছিল। এবং সোশ্যাল মিডিয়াতে তো আপনারাও আছেন, তো আপনারা দিনে মনে হয় 150-200 ভিডিও আপলোড করেও হয়তো আপনারা যতটুকু ইনকাম করেন আপনাদের লাইফটা কোনোরকম চলে যায়। সেখানে আপনি চিন্তা করতে পারেন সে হয়তো মাসে একটাও ভিডিও আপলোড করলো না, সে একটা BMW কিনে ফেললো, বা তার আগে তারা অনেকগুলো বাইক ছিল, সেটা কিভাবে সম্ভব আমার জানা নেই। এটা কিভাবে সম্ভব সেটা সেই বলতে পারবে কিভাবে সম্ভব। আমি বলতে পারি যে আমার কাছে থেকে সে যেভাবে ইনকাম করেছে সেভাবে তার আগেও ওইভাবে অন্য মানুষের কাছে থেকে ইনকাম করেছে, সেটাই বলতে মানে পারি। কিভাবে ইনকাম করেছে আপনার কাছে থেকে? এই যে আমার কাছে থেকে আমি যে বললাম না যে আমি আপনি আমার লাইফ পার্টনারকে সাপোর্ট করেছি ফিনান্সিয়ালি, এটা তার কাছে একরকম ইনকাম ছিল। এটা কি পরিমাণ সাপোর্ট করেছিলেন? যখন যেটা দরকার ছিল সেরকম সাপোর্ট আমি করেছি। অনুমানিক ধরেন আনুমানিক আমি কখনো বলি নাই। আমি 5টা বছরে একটা মানুষকে যেভাবে সাপোর্ট করা যায়, যেহেতু সে তখন ফিনান্সিয়ালি সলভ ছিল না, তার নিডস ছিল, তার ইচ্ছা পূরণের ব্যাপার ছিল, এবং সে যেহেতু আমার একজন সম্পর্কিত ছিল, তার যতটুকু সাপোর্ট দরকার আমি সেটা দিয়েছি। এটা কখনো আমি কাউন্ট করি নাই। কাউন্ট করতে বসলে আমি কাউন্ট করবো ইনশাল্লাহ, কাউন্ট করে তখন আপনাদেরকে জানাবো। আচ্ছা, আপনার আগে বলছেন যে আপনার আগেও হয়তো কারোর থেকে সে সাপোর্ট নিয়েছে এই ধরনের? হ্যাঁ, এটা একটু যদি ক্লিয়ার করেন। হ্যাঁ, এটা আপনি যদি RJKBR শোতে দেখেন, উনি একটা জায়গায় জিজ্ঞেস করেছিলেন যে লায়লার সাথে যেরকম সম্পর্ক ছিল, হ্যাঁ, যেরকম লেভেলের সম্পর্ক ছিল, এরকম লেভেলের সম্পর্ক কি লায়লার সাথে আগেও কি তার ছিল? তখন সে উত্তরে বলছে হ্যাঁ, এটা তো আমার কাছে খুবই নর্মাল একটা ব্যাপার। হ্যাঁ, তার মানে আমার সাথে সে যে ধরনের সম্পর্কে সম্পর্কিত ছিল, আমার সাথে এর আগেও সে সেই ধরনের সম্পর্কে সম্পর্কিত ছিল বহুবার, বহু মানুষের সাথে। তার মানে ওখান থেকে সে টাকা পয়সা ওখান থেকেও তার ইনকাম হয়েছে, তার ভাষায় সেটা ইনকাম। যাই হোক, এই ধরনের ব্যক্তির কথা আর বলতে চাই না। যেহেতু আপনারা প্রশ্ন করছেন সেহেতু আমি উত্তরগুলো দিচ্ছি, বাট আমার নিজ থেকে কখনোই ইচ্ছা নাই যে এরকম কোনো ব্যক্তিকে নিয়ে আমি আর কোনো কিছু বলি, কারণ আমি যে জিনিসটা ভুলে যেতে চাই সেটা আমি বারবার মনে করতে চাই না। আপু একটু জানতে চাই, সেটা হলো আসলে এই যে BMWর কথা বারবারই উঠে আসে, বা বিভিন্ন নারীদের সাথে সে সংযুক্ত হয়েছে, শুধু আপনি না, বিভিন্ন মানুষ কমেন্ট করে, যারা আমরা দেখেছি বিভিন্ন মানুষ কমেন্ট করে যে আসলে তার আসলে আয়ের উৎস কোথায়। এছাড়া ওর খুব কাছের একজন বন্ধু বলেছে যে সে নেশা করে, মেয়ে নিয়ে নেশা করে, প্লাস অন্য ধরনের কোনো বিজনেস আছে অবৈধ, যার কারণে সে BMW কেনে। আসলে আপনি যেহেতু 5 বছর ওর সাথে খুব ভালো সুসম্পর্ক ছিল, যে আপনি সত্য কথা একটা বলবেন যে কাছে থেকে আপনার কি এরকম কোনো কিছু মনে হয়েছে? যখন আমরা একসাথে ছিলাম তখন সে কোনো খারাপ কোনো কিছুর ভিতরে জড়িত ছিল না, কিন্তু তার আগে সে ছিল, সেটা সে নিজেই বলেছে।
সে নানা রকম অ্যাক্টিভিটিসের মধ্যে ছিল, কিন্তু যখন আমরা দুজন একসাথে থাকা শুরু করলাম তখন তার লাইফটাই খুব চেঞ্জ হয়ে গিয়েছিল। এবং তখন আমি স্ট্রিক্টলি এইসব কোনো রকম খারাপ সঙ্গ, কোনো রকম খারাপ অভ্যাস, কোনো রকম খারাপ ইনকাম সোর্স কোনো কিছুর মধ্যে যেতে দিতাম না। এবং যেটার কারণেই আসলে কনফ্লিক্ট হয়েছিল, যে 23 সালে যে আমাকে চরমভাবে মারামারি করা হলো, সেটার কারণেই কিন্তু যে আমি বাধা দিতাম এবং সেখানে তার বন্ধুরা সেটা নর্মালি অ্যাকসেপ্ট করে নিতে পারেনি। তো গত একটা বছর কিন্তু আমি আর সে আলাদা, এবং তাকে আলাদা করে নিয়ে যাওয়া হয়েছিল বা আলাদা করে থাকার সুযোগ করে দেওয়া হয়েছিল। তো এই একটা বছরে সে কী করেছে আমি জানি না, আমার তার আয়ের উৎস বা অ্যাক্টিভিটিস বা কোনো কিছু আমার জানা নেই। আপু শেষ করার আগে একটু জানবো যে আসলে মামুনের যেহেতু 5 বছর ছিলেন, মামুনের সাথে মানে ওর ভালো কোনো দিক আপনার মনে পড়ে কিনা? একটা মানুষ হিসেবে আমি সবসময় সব মানুষেরই, ইভেন আপনি বলেন, সে বলুক বা অন্য কেউ কারো কথাই বলেন না কেন, আমি প্রথমে ভালো দিকটাই খোঁজার ট্রাই করি। যখন আমার সামনে কোনো একটা মানুষ আসে আমি কখনো প্রথমে নেগেটিভলি নিই না, আমি প্রথমে ধরে নিই যে মানুষটা খুব ভালো। তারপরও যদি তার মধ্যে কোনো খারাপ কিছু আমি চোখে পড়ে, তখন আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, এটা হয়তো তার দুর্বলতা, এটা ঠিক হয়ে যাবে। তার মধ্যেও সেরকম অনেক ভালো কোয়ালিটিস আছে, অনেক ভালো গুণ আছে, এবং তার মধ্যে অনেক প্রতিভা আছে, এটা আমি অবশ্যই বলবো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে সে খুব ব্রেইনের দিক দিয়ে সে খুব স্মার্ট, সে খুব ভালো প্ল্যানিং করতে পারে। সেটা যদি সে পজিটিভলি কাজে লাগায়, সে জীবনে অনেক 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 উপরে। আপু আরেকটু যাবো, সেটা হচ্ছে আমি একটু আচ্ছা যান। হ্যাঁ আপু, আপনি নিজেও বললেন যে মামুন দেখতে সুন্দর ছিল, কিন্তু যেই সময় আপনারা একটা সম্পর্কে জড়ালেন তখন কিন্তু মামুনকে দেখতে ওরকম মানে সুদর্শন তো মনেই হতো না, বরং হাস্যকর লাগতো, বা মানুষ অনেক নেগেটিভ কথা বলতো, কেউ মানে জোকার বানর এই টাইপের। ওই রকম একটা অবস্থা থেকে আপনার ভালো লাগাটার কারণটা কি? প্রথম কথা হচ্ছে যে যখন ভালো লাগা বা ভালোবাসা হয় তখন মানুষের চেহারা, মানুষের হাইট, মানুষের রং এগুলো দেখে হয় না। আপনারা দেখবেন যে অনেক লম্বা মেয়ে আছে যার ভালোবাসার পুরুষটা তার চেয়ে অনেক খাটো বা দেখতে অনেক কালো, অনেক ফর্সা স্ত্রীরও হাজব্যান্ড আছে অনেক কালো, বা অনেক ফর্সা হাজব্যান্ডেরও ওয়াইফ আছে অনেক ফর্সা। তো চেহারা, সামাজিক অবস্থান, এই সমস্ত কোনো কিছুই আসলে ভালোবাসার ক্ষেত্রে মাপকাঠি হয়ে দাঁড়ায় না প্রথমে। কিন্তু যারা ক্যালকুলেশন করে প্রেমে পড়ে, মানে যেটা আসলে আমি বলবো যে অটোমেটিক ভালোবাসার না, চিন্তা করে যে এই ছেলের বাড়ি আছে, এই ছেলে সরকারি চাকরি করে, এই ছেলের বাবা কী ছিল, এইভাবে হিসাব করে যদি প্রেমে পড়ে তাহলে সেটা ডিফারেন্ট ইস্যু, সেটা ডিফারেন্ট ব্যাপার। কিন্তু সেটাকে আমি বলবো সেটা রিয়েল লাভ না, সেটা হচ্ছে যে আপনি জীবনটা ক্যালকুলেশন করে নিলেন। হ্যাঁ আপু, আর একটা বিষয়, আপনারা মামুনের ভিতরের মামলার বিষয়টা এখন সবাই জানে, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সবাই যারা ইউজার না তারাও। কিন্তু আপনার আইনজীবী আজ পর্যন্ত আমরা গণমাধ্যম কর্মী বা অন্য কোনো মাধ্যমেও কেউ সামনে নিতে পারলো না। মামুন তো তার আইনজীবীকে নিয়ে টিকটক, বিভিন্ন ব্লগ ট্লগ এগুলো করতেছে, মানুষ অনেক সমালোচনা করে, কেউ নেগেটিভ উল্টো অনেক কথা বলে। বিষয়টা আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে প্রফেশনাল এথিক্স বলে একটা কথা আছে, সেটা হচ্ছে আপনি যখন একটা ডক্টরের কাছে যাবেন, আপনি ডক্টরের কাছে আপনি অনেক রকম অসুখ বিসুখ, আপনার গোপন ইনফরমেশন আপনি দিবেন, কিন্তু প্রফেশনাল এথিক্সের কারণে ডক্টর কিন্তু কখনোই আপনার যে ব্যাপারটা সেটা অন্য আরেকজনের সাথে শেয়ার করতে পারবে না। সেরকম একজন ডক্টরেরও অনেক রকম লিমিটেশন আছে, সে এই কাজটা করতে পারবে না বা ওই কাজটা করতে পারবে না, বা এখানে আসতে পারবে না, মিডিয়াতে আসতে পারবে না। তো সে তার আইনজীবীর সাথে টিকটক করেছে কি করেনি, এটা যদি ওনার প্রফেশনাল এথিক্সের মধ্যে পড়ে থাকে তাহলে তো আমাদের বলার কিছু নেই। না, টিকটক অবশ্যই কোনো প্রফেশনের ভিতরে পড়ে না, এখন যদি সেটা তার পয়েন্ট অফ কনফ্লিক্টের মধ্যে না থাকে, যে একজন ক্লায়েন্টের সাথে আমার কী ধরনের সম্পর্ক থাকে, একটা ক্লায়েন্টের সাথে কি আমার টিকটক সম্পর্ক থাকবে, না একটা ক্লায়েন্টকে আমি ক্লায়েন্ট হিসেবে ট্রিট করবো, না একটা ক্লায়েন্ট কি আমার ভাই হিসেবে থাকবে, সেটা তার এবং ওই ব্যক্তির ব্যাপার। এখানে আমার আসলে বলার কিছু নাই, বাট আমার মনে হয় সব কিছুরই একটা বর্ডার লাইন আছে, একটা মানে বিভাজন করে দেওয়া হয় যে ঠিক আছে তুমি আমার ক্লায়েন্ট, সো তোমার সাথে আমি এই বিষয়েই কথা বলতে পারবো বা এতটুকু পর্যন্ত যেতে পারবো। এখন তুমি আমার ক্লায়েন্ট হয়ে তুমি যদি আমার বয়ফ্রেন্ড হও সেটা অন্য ব্যাপার। আসলে
আপনি মামুনের ভালো অনেকগুলো দিক বলেছেন বা আছে, আসলে আছে না, তা না হয় এতদিন একসাথে থাকতে পারতেনও না, কিভাবে থেকেছেন হয়তো বা এটাও ক্লিয়ার এখনো হয়নি জাতির সামনে। জাতির সামনে আপনি দুইজনই আসামি হয়ে দাঁড়িয়ে আছেন জাতির সামনে। আমি বলবো যে এই ক্ষেত্রে এবার ঈদ আসলে অনেক ঈদ দুজনে একসাথে করেছেন, এবার ঈদ আসলে ওকে ছাড়া একা একা করলেন, এটার ফিলটা কি ছিল? আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি 4 বছর আগে যে ভদ্রলোকটা 4 বছর আগে আমার সাথে যার বিচ্ছেদ হয়ে গেছে, তারপরে কিন্তু একটা বছর কেটেছে। হ্যাঁ, এই একটা বছরে এই ভদ্রলোকটা মানুষ থেকে অমানুষ রূপে পরিণত হয়েছে নানা কারণে। আমি জানি না কী কারণ, কিন্তু আমি আপনাদেরকে বলবো তাকে আমার কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে আমার কাছ থেকে নিয়ে যে তাকে বলা হয়েছে যে দরজা বন্ধ করে আসলে ভালোবাসা হয় না। হ্যাঁ, কিন্তু আমি এই কথাটা আমি তাকে বোঝাতে পারিনি যে তুমি এখন পর্যন্ত সোশ্যালি বা মেন্টালি এতটা ম্যাচিউরড হওনি যে কোনটা ভালো কোনটা খারাপ বা ভালো খারাপের ভেদাভেদ সেটা তুমি এখনও বুঝতে পারো না। তুমি হয়তো টাকার চিন্তা করে তুমি হয়তো অনেক ফাঁদে পা দিয়েছো, অনেক খারাপ কাজ করেছো, অনেক রকম অ্যাক্টিভিটিস করেছো। তোমার কাছে ভালো বা খারাপের সংজ্ঞাটা এখনও ঠিকমতো প্রেজেন্ট হয়নি। তো সেই অবস্থানে যখন তাকে অন্য একজন মানুষ এটা বলে আমার কাছ থেকে সরিয়ে নিয়েছে যে দরজা বন্ধ করে আসলে ভালোবাসা হয় না, সেই মানুষটা তাকে নিয়ে কি পর্যায়ে নিয়ে গেছে সেটা তো আপনারা এখন দেখতেই পাচ্ছেন। সে অসামাজিক কার্যক্রম করে বেড়াচ্ছে। আপনারা 4 বছরে কখনো তার মুখে এত খারাপ গালাগালি, এত খারাপ ভাষা কখনোই দেখেননি। 4 বছরে অন্য একটা নারীর সাথে সে প্রফেশনাল অনেক ভিডিও করেছে, মিউজিক ভিডিও করেছে, শর্ট ফিল্ম করেছে, নাটক করেছে, কিন্তু কখনোই এই ধরনের ভিডিও বা কিছু প্রকাশ হয়নি। কিন্তু এই গত একটা বছর যখন আমার সাথে তার বিচ্ছেদ ছিল, যখন তাকে আমার কাছ থেকে এইভাবে বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছে যে তোকে এইখানে আটকে রাখা হয়েছে, এখানে বন্দি করে রাখা হয়েছে, তুই আয়, তোর সামনে দুনিয়াটা খুলে দিলাম,